আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে? আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আশা করি জানিয়ে দেবেন। এবং সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আজকের ফার্স্ট ক্লাসে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানিয়ে দেবেন। শাহাদাত হোসেন শিহাব সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম শাহাদাত হোসেন সিয়াম। এস কে ফারদিন আহমেদ লিখেছেন হ্যালো। হ্যাঁ, এস কে ফারদিন আহমেদ, তোমাকেও হ্যালো। শাহাদাত হোসেন শিহাব বলেছেন জি ভাইয়া ক্লিয়ার। তোমরা কে কোন জেলা থেকে বলছো অথবা কে কোন কলেজ থেকে বলছো অবশ্যই জানিয়ে দেবে। রমজান আলী আমাদের সাথে যুক্ত হয়েছেন, সিফাত আলী যুক্ত হয়েছেন। আশা করি সবাই ঠিকঠাক দেখা যাচ্ছে। আর আজকের ক্লাসটি খুব ইন্টারেস্টিং হবে। একই সাথে তোমাদের একাডেমিক অর্থাৎ এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত ক্লাসটি খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা অ্যাডমিশন দেওয়ার চিন্তা ভাবনা করতেছো তাদের জন্য এটা খুব এফেক্টিভ হবে বলে আমরা আশা করি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আসন্ন পরীক্ষার্থী যারা, তাদের জন্য এটি কাজে লাগবে বলে আমরা আশাবাদী। সেই সাথে সাথে কেউ যদি 2025 শিক্ষাবর্ষের 2025 সালের পরীক্ষার্থী হয়ে থাকেন, এইচএসসি ব্যাচ 2025 এবং আসন্ন 2026 হয়ে থাকেন, সবার জন্য এটি ইম্পর্টেন্ট। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা আবারও জানিয়ে দিবে কে কোথা থেকে বলছো, আর আমাদের এই লাইভ সেশনটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমাদের পরিচিত জনদেরকে মেনশন করে দেবে। সাপোর্ট করতেছে না বলতেছেন, একজন বলতেছেন সাপোর্ট করতেছে না। আসলে এখানে সাপোর্ট করার কিছু নাই, আমি দেখতেছি যে অনেকেই যুক্ত হয়েছেন। তোমরা দ্রুত দ্রুত জয়েন হয়ে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যেই এখনই আমরা ক্লাস শুরু করে দেব। আজকে ফারদিন বলছে সিলেট থেকে লাইভে জয়েন হলাম। আমি অলরেডি উজু করে নিয়েছি, এখন তো নামাজের সময় ভাইয়া। নামাজের সময় আসলে দুঃখিত যে আমাদের লাইভটি একটু লেট হয়ে গেছে, কারণ একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে। নামাজের সময় বুঝতে পারছি, নামাজের পর নিলে তো ভালো হতো। আসলে আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে আমরা লাইভটি এখন নিতে যাচ্ছি, পরে নিলে আর কি সুযোগ হবে না। এই জন্য যেহেতু তোমাদের সাথে যারা এসএসসি 26 আছো, তোমাদের সাথে আগে ওয়াদাবদ্ধ হয়েছি যে আজকে ক্লাসটি নেবই নেব। এই জন্যই আসলে দুঃখিত একটু লেট হওয়ার জন্য। ওকে, আমরা দেখো আমরা এখানে লিখেছি যে ইংলিশ গ্রামার। এখানে গ্রামার বলতে তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার এটি বোঝানো হয়েছে। এছাড়া যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এটি আছে গ্রামার বা গ্রামার একটি টপিক বলা যেতে পারে। এবং রাইট ফর্ম অফ ভার্ব আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে রাইট ফর্মস অফ ভার্ব। তো রাইট ফর্মস অফ ভার্ব আসলে কি, ইংরেজি গ্রামারে স্পেসিফিক্যালি রাইট ফর্মস অফ ভার্ব নামে কোনো কি বলে টপিক নেই। এখন তোমাদের যেটা তোমরা দেখতে পাচ্ছ এটি আসলে টেন্স, পারসন অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব এর সম্মিলিত যে ব্যবহারটি সেটি হচ্ছে আসলে রাইট ফর্মস অফ ভার্ব। আর এর জন্য তোমাদের যা যা লাগবে আমি এখানে বলে দিয়েছি যে তোমাদের কি কি লাগবে আসলে এই জিনিসটি জানার জন্য। আরেকটি কথা বলে রাখি, আমাদের ক্লাস এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্তই হবে ইনশাল্লাহ। আর
ক্লাসের পরে অবশ্যই আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, যেটি 2026 এবং 25 শিক্ষার্থীদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এখানে স্ক্রিনে বলা হচ্ছে যে তোমার কি কি লাগবে, অর্থাৎ তুমি যদি রাইট ফর্ম ভার্বস জানতে চাও তাহলে তোমাকে তোমার কি কি প্রয়োজন হতে পারে। তুমি ভার্ব যে দেওয়া আছে দেখো, নোয়িং ভার্ব পজিশন, অর্থাৎ তুমি ভার্বের যে পজিশনটা এটা আসলে তোমাকে জানতে হবে, ভার্বটা কোথায় বসে, এবং হচ্ছে সাবজেক্ট জানতে হবে, অর্থাৎ সাবজেক্ট না বল আমরা আলাদাভাবে যে পার্সন না বলে আমরা একসাথে সাবজেক্ট বলতে পারি, এবং হচ্ছে আমাদেরকে টেন্সটা জানতে হবে। টেন্স জানার জন্য আসলে একই সাথে যেহেতু একটি সেন্টেন্সের মধ্যে টেন্স থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এজন্য আমরা এখানে বলে দিয়েছি যে সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ যেহেতু রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে আমরা ভার্বের যে রূপটা, রাইট মানে হচ্ছে আমরা জানি যে রাইট মানে হচ্ছে কি ভাই, রাইট মানে হচ্ছে সঠিক, রাইট মানে হচ্ছে সঠিক, ফর্মস মানে হচ্ছে রূপ, আর অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক রূপ। তো রূপটা অর্থাৎ ভার্বের বিভিন্ন চেহারা হয়ে থাকে একটি সেন্টেন্সের মধ্যে, কখন আমরা কোন চেহারাটি বসাবো সেটি হচ্ছে আসলে রাইট ফর্ম অফ ভার্ব। এছাড়া তোমরা যারা আসছো তোমাদেরকে নোয়িং ট্রান্সলেশন, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই অনুবাদটা অর্থাৎ অর্থটা জানতে হবে। ওকে, আমরা রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে আসলে ভার্বের রূপ বলতে কি কি ব্যবহৃত হতে পারে দেখো, আমরা নাম্বার 1 লিখেছি যে ভার্ব এর সাথে এস অথবা ই এর যুক্ত হতে পারে, অর্থাৎ আমরা যে রূপগুলো ব্যবহার করব এগুলোর মধ্যে কখনো আমাদেরকে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করা প্রয়োজন হতে পারে। এস এবং ইএস যুক্ত করে কিভাবে, অর্থাৎ মেইন ভার্বের সাথে, প্রেজেন্ট ফর্মের সাথে। একটি কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যদি এস অথবা ইএস ভার্বের সাথে যুক্ত করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত করতে হবে। ঠিক আছে ভাইয়া, কোন ফর্মের সাথে যুক্ত করতে হবে? প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত করতে হবে। তুমি যদি কখনো পাস্ট ফর্মের সাথে যুক্ত করো, অন্যান্য ফর্মের সাথে যুক্ত করো, সেটি আসলে হবে না। কিভাবে দেখো, আমি যদি বলি রিড, এর সাথে আমি এস যুক্ত করতে পারি, রিডস। এরপরে আমি যদি বলি হচ্ছে কি বলি, আমরা রাইট বলি, রাইটের সাথে আমরা এস যুক্ত করতে পারি, রাইট। ঠিক আছে, এই দুটি ফর্মই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু আমি যদি রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রুটের সাথে যদি এস যুক্ত করি তাহলে এটি কি হবে না, এটি কি রং, এটি রং। রুটস কখনো হবে না, হবে রুট হতে পারে, অর্থাৎ পাস্ট ফর্মের সাথে কখনো এস বা ইয়ে যুক্ত হবে না। তাহলে আমাদেরকে একটি বিষয় অবশ্যই ক্লিয়ার করতে হবে, বেসিকটা, সেটা হচ্ছে কি ভাই, তানজিম তনু বলছেন মুন্সিগঞ্জ থেকে জয়েন হলাম, অবশ্যই ধন্যবাদ তোমাকে। তাহলে কি বললাম ভাইয়া, মনে রাখতে হবে যে আমরা যদি এস বাই এ যুক্ত করতে চাই সেটি অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত করতে হবে, অন্য ফর্মের সাথে যুক্ত করলে সেটি হবে না। ঠিক আছে, আমরা লিখে দিলাম যে কারেক্ট, কিন্তু যদি আমরা দেখি যে রুটস তাহলে ইনকারেক্ট। ওকে, আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইয়ে যুক্ত করি, অর্থাৎ এস অথবা ইয়ে যদি ভার্বের সাথে যুক্ত হয়, আমরা এভাবে লিখতে পারি যে ভার্ব এর সাথে যদি এস অথবা ইয়ে যুক্ত হয়, সেই ভার্বটি কোন টেন্সে হবে ভাই? সেই ভার্বটি তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে। ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হলে সেটি প্রেজেন্ট টেন্স হবে। এবং আরেকটি বিষয় আমাদেরকে আরো মনে রাখতে হবে যে যেই ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে সেই ভার্বটি অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব। কেন ভাই সিঙ্গুলার ভার্ব হবে? সেই ভার্বটির সাবজেক্ট সিঙ্গুলার থাকবে। কি থাকবে? সিঙ্গুলার সাবজেক্ট থাকবে।
তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? তোমরা কি বুঝতে পারছো? আমাকে জানিয়ে দিবে যে তোমরা নোট করে নিবে। এখানে হচ্ছে সবগুলো ইংরেজিতে লিখছি, তোমরা নোট করে নেবে। কি বললাম? কোন ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে সেই ভার্বটি অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে, এছাড়া সেই ভার্বটি অবশ্যই সিঙ্গুলার ভার্ব হিসেবে হবে। কিন্তু কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে দেখো, আমরা বলেছি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয়, এস অথবা ইএস যুক্ত হয়, সেই নাউনটি কি হয় ভাই? সেটি প্লুরাল নাউন হয়। কি নাউন হয়? প্লুরাল নাউন। সেই নাউনটি কি হবে? প্লুরাল নাউন হবে। বুঝতে পারছো ভাইয়ারা? তোমরা বুঝতে পারো কিনা ঠিকঠাক, এবং কোনো সমস্যা আছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে। হ্যাঁ ভাইয়া, ক্লাস এর স্লাইডটা কি দেওয়া যাবে? অবশ্যই তোমাদেরকে আমরা স্লাইড দিয়ে দেব, ক্লাসের পরে স্লাইড দিয়ে দেব। কি বললাম? আমাদেরকে ডিপলি বুঝতে হবে এবং বেসিক থেকে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটি সিঙ্গুলার ভার্ব এবং সেটি প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে, এবং বলা হয়েছে যে যদি নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটি প্লুরাল নাউন হয়, এবং প্লুরাল নাউন যদি কোনো সাবজেক্ট হিসেবে বসে সেই সাবজেক্টের ভার্বটাও প্লুরাল হবে। তাহলে আমাদেরকে আরেকটি বিষয় মনে রাখতে হবে, তা হচ্ছে কি ভাই? সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, প্লুরাল মানে তো বহু বচন, আমরা জানি এটা প্লুরাল হয়। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। বুঝতে পারছো ভাই? আমরা আগেই বলেছি যে রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে ভার্ব অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী ভার্ব কি রকম হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথেই সম্পর্কযুক্ত। তো আমাদের এগুলোকে একটু বুঝতে হবে। ফারজানা বিনতে ওমর, ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই ভালো আছো। এই একটি বিষয় তোমাদেরকে বলেছিলাম। আর এই যে আমরা এখানে যে বিষয়টি আছে, এরপরে দেখো আমরা নাম্বার 1, এটি আসলে আমাদের নাম্বার 1 ছিল, এটি নাম্বার 1 ছিল, আর এখানে হচ্ছে নাম্বার 2 থেকে আমরা শুরু করছি। এরপরে আমরা প্রথমে যে কথাটি বলেছিলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের রূপ কি কি হতে পারে আমরা সেটি তোমাদের দেখাচ্ছি। আমাদের রাইট ফর্ম অফ ভার্বে ভাই কি রকম আসবে? ভার্বের সাথে কখনো এস বা ইএস হবে, আমরা সেটা এখানে তোমাদের দেখিয়েছি যে ভার্বের সাথে এস বা ইএস হতে পারে। কখন হতে পারে আমরা সেটা তোমাদেরকে এখনো ডিটেলস বলিনি। এবং ভার্বের সাথে দেখো এই নাম্বার 2 তে আছে রাইট ফর্ম অফ ভার্বের সাথে ভার্বে কি হতে পারে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে কখনো কখনো। ঠিক আছে? এই যেমন আমরা যদি বলি রিডিং, এরপর যদি আমরা লিখি রাইটিং, এগুলো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের আরেকটা রূপ। ওই যে বলে যে ফর্ম মানে হচ্ছে রূপ, এটা হচ্ছে আরেকটা রূপ। ক্লাস কি রেকর্ড থাকবে ভাইয়া? এখানে ক্লাস ফেসবুকে লাইভ হচ্ছে, এটি হচ্ছে তোমরা শেয়ার করে দাও নিজ ইয়ার ওয়ালে, তাহলে তুমি দেখতে পাবে এবং পরবর্তীতে ডাউনলোড করে নিও। টু ভার্ব বলতে আমরা এটাকে ইনফিনিটিভ বলি, অর্থাৎ কখনো ভার্বের সাথে এস বা আগে টু যুক্ত হতে পারে। এই যে আগে তোমাদের বলেছিলাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তোমরা এটাও জানো যে আইএনজি যুক্ত হয় কোন ফর্মের সাথে? প্রেজেন্ট ফর্মের সাথে। কোন ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে সব সময়? প্রেজেন্ট ফর্মের সাথে, তাই না? ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে কখনো কখনো, এবং ভার্বের আগে কখনো প্রেজেন্ট রূপের আগে কখনো কি হতে পারে? টু যুক্ত হতে পারে। কখনো কি হতে পারে? টু যুক্ত হতে পারে। সেটিকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। ইনফিনিটিভ কি বলে থাকি? সেটিকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। ইনফিনিটিভ ভার্বের আগে প্রেজেন্ট ফর্মের আগে টু যুক্ত হলে আমরা সেটিকে ইনফিনিটিভ বলতে পারি। আমরা লিখে দেই এখানে কি রকম হতে পারে। দেখো আমরা বলেছিলাম প্রেজেন্ট ফর্মের সাথে হবে,
কোন ফর্মের সাথে ভাইয়া? প্রেজেন্ট ফর্মের সাথে হবে। ইনফিনিটিভ কিরকম হতে পারে? ওই যে আগে আমরা লিখেছি রিড, আমরা এর আগে টু বসিয়ে দেই, টু রিড। এরপর আমরা লিখতে পারি টু রাইট। এভাবে হতে পারে কখনো কোনো ভার্বের রূপ। এটি হচ্ছে একটি রূপ। ভার্বের পাস্ট ফর্মস হতে পারে কখনো কখনো ভার্বের। কিরকম হতে পারে ভাই ভার্বের পাস্ট ফর্ম? আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। আমরা যদি রাইট কে লিখি, আমরা এর আগে লিখেছি রাইট কে আমরা পাস্ট ফর্মে আনতে পারি রুট। এরপরে গো এর পাস্ট ফর্ম হতে পারে ওয়েন্ট। এরপরে ইট এর পাস্ট ফর্ম হতে পারে এট। এরকম হতে পারে। এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে, এটা তোমাদেরকে এর আগে ইতিমধ্যে বলে দিয়েছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা B3 কোনটিকে বলে? B3। যেমন আমরা রাইট কে লিখতে পারি B3 হিসেবে রিটেন। কখনো যুক্ত হতে পারে গো, ওয়েন্ট, গান হতে পারে কখনো কখনো। এইভাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ B3 আমরা যেটাকে বলি B3 সেটি হতে পারে। এখানে একটি ছকের মাধ্যমে তোমাদেরকে দেখানো হয়েছে, দেখো এগুলো যে প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বলতে V1 আমরা এগুলো বলে থাকি, প্রেজেন্ট ফর্ম বলে থাকি, পাস্ট ফর্ম বলে থাকি, পাস্ট পার্টিসিপল ফর্ম। বি ভার্বের বেস ফর্ম হচ্ছে আমরা এই যে এম, ইজ, আর এগুলোকে বেস ফর্ম বলে বি ভার্ব হিসেবে চিনি। এবং ওয়াজ, ওয়্যার, বি ভার্ব বলে আমরা ওয়াজ, ওয়্যার কে যদি আমরা হচ্ছে পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি। পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বি ভার্ব গুলোকে বিন হিসেবে ব্যবহার করতে পারি। এরপর আবার দেখো এই যে ডু ভার্ব হিসেবে আমরা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে পারি ডু অথবা ডাজ। এবং এই যে ডু ভার্বকে আমরা এই পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি ডিড। আর ডু ভার্বকে আমরা পাস্ট পার্টিসিপল হিসেবে ডান ব্যবহার করতে পারি। একইভাবে হ্যাভ কে প্রেজেন্ট হিসেবে আমরা হ্যাজ বলতে পারি এবং পাস্ট হিসেবে হ্যাড বলতে পারি, পাস্ট পার্টিসিপল হিসেবে আমরা হ্যাড বলতে পারি। আমরা সেগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করবো এবং দেখাবো। এখানে টেক কে আমরা প্রেজেন্টে টেক বলতে পারি, পাস্টে টুক বলতে পারি, আর পাস্ট পার্টিসিপল অর্থাৎ B3 তে টেক বলতে পারি। ওকে, আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাচ্ছি। এরপরে দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় কখনো কখনো, বেইং হতে পারে বি ভার্বের সাথে। এরপর ডুর সাথে আইএনজি যুক্ত হয় ডুইং, হ্যাভিং, টেকিং। এরপর ইনফিনিটিভ হতে পারে টু বি ভার্বের আগে, বি ভার্বের আগে টু ডু, ডু ভার্বের আগে টু বসতে পারে এবং হ্যাভ ভার্বের আগে টু বসতে পারে। এবং হচ্ছে যে মেইন ভার্ব রয়েছে অর্থাৎ এই যে এখানে টেক নামে যেটিকে বলেছিলাম মেইন ভার্বের আগে টু যুক্ত হতে পারে। এই এখন আমরা মেইন আলোচনায় আমাদের চলে যাই। আমাদের মেইন আলোচনায় অর্থাৎ ভার্বের রূপ কখন প্রেজেন্ট হবে এবং কখন পাস্ট হবে, কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সেগুলো তোমরা এখন দেখতে পাবে। তোমরা ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমাদের পরিচিত জনদেরকে আশা করি মেনশন করে দেবে যাতে তারা ক্লাসটিতে উপকৃত হতে পারে। ভাইয়া একটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তাও বলো। আর আমি যদি তোমরা একটু বুঝতে সমস্যা হয়, যদি ভাইয়া স্লো বলেন আর একটু, তাও তোমাদেরকে স্লো বলতে পারি, সমস্যা নেই। আমরা এখানে দেখিয়েছি যে ভার্বের কখন কখন হচ্ছে প্রেজেন্ট রূপ হবে। আমরা জাস্ট আমাদের রাইট ফর্ম ভার্বের মেইন উদ্দেশ্য হচ্ছে রূপ। কি ভাইয়া? ভার্বের রূপটাকে ব্যবহার করাই হচ্ছে রাইট ফর্ম ভার্বের মেইন উদ্দেশ্য। দেখো আমরা বলেছিলাম এখানে বেশ কিছু নিয়ম কানুন আমরা তোমাদের দিয়েছি যেগুলো তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের অ্যাডমিশন এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য এটা জানার বিকল্প নেই। দেখো আমরা বলেছি যে মোডাল ভার্বের সাথে কখনো ভার্বের রূপটা কখন প্রেজেন্ট হতে পারে, প্রেজেন্ট কখন হতে পারে। দেখো মোডাল, এরপরে হচ্ছে V1 অর্থাৎ প্রেজেন্ট রূপ কখন হতে পারে। মোডাল বলতে আমরা কি বুঝি ভাই? মোডাল ভার্ব বলতে আমরা কোনগুলোকে বুঝি বলো তো? মোডাল ভার্ব গুলোকে আমরা কোনগুলোকে বুঝি? মোডাল ভার্ব এই যে আমরা বলতে পারি ক্যান, এরপরে হচ্ছে কুড, এরপর আমরা লিখতে পারি শ্যাল, এরপর আমরা লিখতে পারি কি শুড লিখতে পারি,
এরপরে আমরা মে লিখতে পারি, মাস্ট লিখতে পারি। এগুলো হচ্ছে মোডাল। এই মোডালের পরে যদি ভার্বের কোন রূপ আসে তাহলে সেটি কোন রূপ হবে ভাই? প্রেজেন্ট রূপ হবে। প্রেজেন্ট রূপ হবে। কি রূপ হবে? প্রেজেন্ট রূপ হবে। নাম্বার 1 আমরা যদি এইভাবে লিখে দিই যে হি ক্যান ড্যাশ। তোমাদের এখানে এইভাবে পরীক্ষা দিয়ে দিল, যারা দিবা এসএসসি দিবা তাহলে তোমাকে এইভাবে দিয়ে দিল। হি ক্যান ড্যাশ ড্যাশ ড্যাশ, এভাবে নাম্বার এ দিয়ে তোমাকে হচ্ছে গ্যাপ দিয়ে দিল। ইন ইংলিশ, হি ক্যান ড্যাশ ইন ইংলিশ। ঠিক আছে, এখন তোমাকে আমি দিয়ে দিলাম সামনে যে কি হতে পারে। এটি কি দেখো স্পিক, আমি তোমাকে কতগুলো অপশন দিলাম। হ্যাঁ, স্পিক নাকি হবে স্পোক, অথবা আমি দিলাম স্পোকেন। এই যে ভার্বের রূপ দেখো ভাই, দেখো হ্যাঁ অনেক থাকতে পারে। ভার্বের হচ্ছে অনেকগুলো মডেলের রূপ আছে। ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, অর টু, ডেয়ার, ইউজ টু। হ্যাঁ, এগুলো থাকতে পারে। সো যেই মডেলগুলোই থাক, দেখো এখানে আমি তোমাদের এই টেস্ট দিয়েছি যে তোমাদের পরীক্ষায় যেভাবে থাকতে পারে একটি সেন্টেন্স দিয়ে দেখেছি। হি ক্যান ড্যাশ ইন ইংলিশ, হি ক্যান ড্যাশ ইন ইংলিশ। দেখো ভাই সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। দেখো তুমি কি বসাবা, তাহলে দেখো হি ক্যান, এই যে একটি মডেল আছে, মডেলের পরে কি বসাইবা? স্পিক না স্পোক না স্পোকেন নাকি স্পিক্স? স্পিক্স। তুমি কোনটি বসাবে বলো তো? লিখে দাও, লিখে দাও, এখানে লিখে দাও তোমরা কোনটি বসাবে, কোনটি বসাবে, কোনটি বসাবে লিখে দাও। আমরা অবশ্যই এখানে কি বসাবো ভাই? স্পিক বসাবো, কারণ স্পিক হচ্ছে প্রেজেন্ট ফর্ম। কোনটি বসাবো? স্পিক বসাবো অবশ্যই, কারণ স্পিক হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 2v1 প্রেজেন্ট রূপটি আমাদের কখন কখন বসে? তাহলে নাম্বার 1 আমরা বলেছিলাম যে মডেলের পরে প্রেজেন্ট রূপ বসবে। একজনে লিখে উত্তর দিয়েছে স্পিক। তোমরা অনেকে যুক্ত হয়েছো, বাট জয়েন হওয়া যারা হইতে জয়েন্ট হতো যারা হইতে পারতেছে না, অনেকে লিখছো। ওকে, তোমরা অনেকে ক্লাসে এখনো যুক্ত হতে পারোনি, যেটি হচ্ছে খুব দুঃখজনক। লিংক দেওয়া হয়েছে তোমাদের মেসেঞ্জার গ্রুপে, এখানে তো সমস্যা হওয়ার কথা নেই। তো এরপরে দেখো 2+b1, তাহলে আমাদের কি হতে পারে? এভাবে হতে পারে। আমরা কি লিখতে পারি দেখো, এখানে 2+b1 হতে পারে I went there I went there to dash something, আমি সেখানে গিয়েছিলাম কিছু। এখন আমি যদি এভাবে লিখি যে বাই লিখে দেই, বাই শব্দের অর্থ কি ভাই? কেনা বা ক্রয় করা।
বাই, এরপর হচ্ছে বট, এভাবে লিখে দিই আমি, ঠিক আছে। এরপর যদি আমি লিখে দিই বটস, এইভাবে যদি হচ্ছে লিখে দেই, তাহলে আমাদের কোন রূপটি হবে? দেখো, I went there to dash something, I went there to dash something, বাই হবে নাকি হচ্ছে বট হবে নাকি বটস হবে? কোনটি হতে পারে? কোনটি হতে পারে? তোমরা লিখে দাও, আনসার লিখে দাও, কোনটি হতে পারে? এই যে তোমরা দেখতে পাচ্ছ এর আগে একটি ইনফিনিটিভ আর টু আছে, টু এর পরে ভার্বের সাথে সব সময় প্রেজেন্ট ফর্ম বসে। টু এর সাথে ভার্বের, টু হচ্ছে একটা প্রিপজিশন, টুটা কি ভাই? একটা প্রিপজিশন। টু এর পরে ভার্বের সাথে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, প্রিপজিশন টু প্লাস প্রিপজিশন আইএনজি। দেখো আমি তোমাদেরকে বলে দেই যে প্রিপজিশন টু এরপরে যদি কোনো ভার্ব আসে, প্রিপজিশনের পর যদি কোনো ভার্বের আসে, অর্থাৎ টু এর পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটি হচ্ছে কি প্রেজেন্ট রূপে হবে। কিন্তু আমি যদি আদার প্রিপজিশন দেই, দেখো আমি আরেকটু ক্লিয়ার করে দেই তোমাদেরকে যে টু, তাহলে কি আমরা এখানে লিখবো বাই, একই সাথে ইনফিনিটিভের হবে। কিন্তু অন্য প্রিপজিশন, আদার প্রিপজিশন, অন্য প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে সেটির সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। অর্থাৎ টু এর পরে আইএনজি যুক্ত হয়, আমরা জানি টু হচ্ছে একটি প্রিপজিশন, টু এর পরে যদি কোনো ভার্ব আসে সেটি অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু অন্যান্য প্রিপজিশন, আদার প্রিপজিশন, ঠিক আছে। তাহলে এই প্রিপজিশন গুলোর পরে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হবে। তখন কি হবে আমাদেরকে? ধরো আমি লিখলাম ফর, ঠিক আছে, ফর লিখে যদি আমি প্রিপজিশন ফর দিয়ে ভার্ব দিতে চাই, তারপরে আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমি প্রিপজিশন ধরো অন্যান্য প্রিপজিশন দিলাম, যেমন ইন, ওয়ার্কিং, এভাবে আমি দিলাম, ঠিক আছে। অর্থাৎ প্রিপজিশনের পরে ভার্বের সাথে, প্রিপজিশন টু এর পরে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু অন্যান্য প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে আরেকটি বলেছিলাম যে ভার্বের আগে টু থাকলে সেটিকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। ইনফিনিটিভ অর্থাৎ টু এর পরে ভার্ব আসলেই সেটাকে আমরা প্রেজেন্ট রূপে বসাবো। তাহলে আমাদের কি হবে এখানে ভাই? বাই হবে। কি হবে? বট হবে না, বাই হবে। তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, বুঝতে পারছো, অনেকে লিখছো, ধন্যবাদ। এরপর দেখো কিছু সিম্পটম ওয়ার্ড আছে, দেখো হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড সুনার। এরপরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটি কি হবে ভাই? প্রেজেন্ট রূপ হবে। কি হবে ভার্বের? তাহলে আমরা লিখতে পারি হ্যাড বেটার মানে কি হচ্ছে কি ভাই? বরং ভালো, it had better dash the work, এটি ভালো হবে কি? বরং ভালো হবে কি? কাজটা করতে, এই কাজটা করা কি হবে? ভালো হবে। তাহলে আমরা হেড বেটারের পরে কি লিখতে পারি? দেখো হেড বেটার দিয়ে তোমাকে এভাবে গ্যাপ দিয়ে দিল, এভাবে হচ্ছে দিয়ে দিল, তখন কি লিখবা তুমি? এখানে গ্যাপে কি লিখবা? হেড বেটার আছে, অবশ্যই তোমাকে একটি সিম্পটম দিয়ে দিবে হেড বেটার। এরপরে আমি যদি লিখি ডু লিখি, অথবা ডুইং লিখি, অথবা ডিড লিখি, অথবা ডাজ লিখি, কোনটি হবে বলো তো? কোনটি হবে? দ্রুত লিখে দাও, কোনটি হতে পারে? কোনটি
কোনটি হতে পারে দ্রুত লিখে দাও। তাহলে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, উড বেটার, উড সুনার এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইমরান শেখ ওয়ালাইকুম আসসালাম। হাবিবা ইয়াসমিন ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি হবে আমাদের টু, কোনটি হবে টু। ওকে শাহাদাত হোসেন শিহাব। তাহলে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। প্রেজেন্ট রূপ কখন হয় সেটা কখন আমরা দেখলাম মডালের পরে হয়, প্রিপোজিশন টু এর পরে হয়, এরপরে এই ওয়ার্ড স্পেসিফিক ওয়ার্ড গুলোর পরে প্রেজেন্ট ফর্ম হয় ভার্বে। বুঝতে পারছো তোমরা? এরপরে দেখো ডু, ডিজ, ডিড, ডাজ। ডু, ডিড, ডাজ এরপরে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বা প্রেজেন্ট রূপ হবে। আমরা যদি ইন্টারোগেটিভ কোশ্চেন তৈরি করি যেমন ডু ইউ Do you complete the work? তুমি কি কাজটা সম্পন্ন করো? অথবা আমরা লিখতে পারি ডাজ হি দিয়ে লিখতে পারি, অথবা ডিড হি completed। সে কি কাজটি কমপ্লিট করেছে? তাহলে এখানে তোমাকে কি করলো তারা? হি এরপরে একটি গ্যাপ দিয়ে দিল পরীক্ষায়। কি দিয়ে দিল? একটি গ্যাপ দিয়ে দিল। এইভাবে একটি গ্যাপ দিয়ে দিল। ঠিক আছে, সরি এখানে কমপ্লিটেড হবে না, কমপ্লিট হবে। এখানে একটি গ্যাপ দিয়ে দিল। এখন তুমি কি বসাবে দেখো। তাহলে ডু, ডাজ, ডিড যদি থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? এরপরে যদি গ্যাপ থাকে সেটিকে আমরা প্রেজেন্ট দিয়ে কমপ্লিট করে দেব। কি দিয়ে? প্রেজেন্ট দিয়ে। আমাদের পরীক্ষায় কিভাবে আসবে দেখো, এখানে দেওয়া আছে তোমাদেরকে ঢাকা বোর্ডের একটি কোশ্চেন দেওয়া আছে, এইরকম বক্স দেওয়া থাকবে, সেই বক্স থেকে নিয়ে তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে। আমরা সেগুলো সামনে তোমাদের দেখাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো আমরা একটু দ্রুত করবো। লেট, লেটের পরে কি বলবে? আমরা জানি হচ্ছে লেট কোনো কাজ করা হয় বুঝায় লেট দ্বারা। আমরা লেট দ্বারা যদি কোনো সেন্টেন্স হয় তাহলে শুরু হয়, তাহলে সেটি আমরা জানি লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে। তো সেভাবে যদি কোনো সেন্টেন্স হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে আসবে। আমরা কি লিখতে পারি দেখো, আরেকটি বিষয় তোমাদেরকে বলি, আরেকটি বিষয় তোমাদেরকে এখানে বলে দেই যে অল ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যত ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে ওই সেন্টেন্স গুলো কি হবে ভাই? প্রেজেন্ট রূপ হবে ভার্বের, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হবে। যত ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে? প্রেজেন্ট টেন্সে হবে। সুতরাং ভার্বের V1 হবে কি রকম দেখো, প্রেজেন্ট টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কি? আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কোনটিকে বলা হয়? যেই সেন্টেন্সের ভার্ব দ্বারা শুরু হয়, স্টার্টিং উইথ ভার্ব, স্টার্টিং উইথ ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো আমরা কিভাবে চিনবো ভাই? যে সেন্টেন্স গুলো ভার্ব দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। আমি একেবারে ছোট করে তোমাদেরকে লিখে দিই যে ডু দা ওয়ার্ক, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে। ঠিক আছে,
আমরা লিখতে পারি যে হচ্ছে লেট উইন্টার ইন আমরা লিখতে পারি কোথায়, নরওয়ে। এখানে এটা এই দেখো লেট দ্বারা শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কি বলা হয়েছে বলো তো, লেট উইন্টার ইন নরওয়ে। এই উইন্টার মানে শীত, কিন্তু এখানে আমরা বোঝাতে চেয়েছি যে শীত দ্বারা কি বোঝানো হয়েছে, শীত কাটানো বোঝা হয়েছে। শীতটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যে চলো আমরা হচ্ছে আমাদের কি করি, যে ইয়েটা আছে, শীতকালটা আছে, এই শীতটা আমরা কাটাই। শীত কাটাই কোথায়, নরওয়েতে কাটাই। ঠিক আছে, তো এইভাবে যদি হয়, এরপর ভার্ব দ্বারা শুরু হয়, লেট দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, তোমরা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ যত ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে সবগুলো কি হবে, ধরো কোনো ভার্ব শুরুতে দিয়ে দিল, কি দিয়ে দিল, শুরুতে গ্যাপ দিয়ে দিল, এরপরে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে সেটিকে আমরা কি ফর্ম বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা উড দ্যাট দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় সেগুলো হচ্ছে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো। এটাও তো ইম্পর্টেন্ট নয়। আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে আইএনজি কোথায় কোথায় হয় সেগুলো আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শুরুতে, সেন্টেন্সের শুরুতে আইএনজি যুক্ত হতে পারে। সেন্টেন্সের শুরুতে আইএনজি যুক্ত হতে পারে। কিভাবে ভাই সেন্টেন্সের শুরুতে আইএনজি যুক্ত হতে পারে, দেখো একটু খেয়াল করো। সেন্টেন্সের শুরুতে কখনো আইএনজি যুক্ত হতে পারে। কখন সেন্টেন্সের শুরুতে আইএনজি যুক্ত হবে, যখন সেটি জেরান্ড হবে। কি হবে ভাই, জেরান্ড হবে। যখন জেরান্ড হবে, অর্থাৎ আইএনজি দ্বারাও সেন্টেন্স শুরু হতে পারে যখন সেটি জেরান্ড হয়। অবশ্যই আইএনজি দ্বারা যুক্ত হলে এরপরে কি থাকবে, এরপরে আমাদের অবশ্যই মেইন ভার্ব থাকবে। কারণ আইএনজি যুক্ত সেন্টেন্স যে আইএনজি যদি থাকে, শুধুমাত্র আইএনজি, তো সেটি তো মেইন ভার্ব না। আমাদের একটি অবশ্যই কি থাকবে, মেইন ভার্ব থাকবে। ঠিক আছে, অবশ্যই একটি মেইন ভার্ব থাকবে। এরপরে যে ভার্বটি আসবে সেটি প্রেজেন্ট ফর্মে আসবে। এরপরে দেখো, অর্থাৎ আমরা এখানে যেটি বোঝাতে চেয়েছিলাম যে আইএনজি যুক্ত দ্বারা সেন্টেন্স শুরু হতে পারে, ভার্বের শুরুতে হতে পারে। আমরা এখানে বলেছি যে কোথায় কোথায় আইএনজি যুক্ত হয়, যদি জেরান্ড হয়, জেরান্ড হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সের সাবজেক্ট, তখন সেটি আইএনজি যুক্ত হয়। এখন কিভাবে আমি দেখি, আমরা এখানে সেন্টেন্স দিতে পারি তোমাদেরকে। একটি পরিচিত সেন্টেন্স আছে, দেখো আমি দিয়েছিলাম যে বার্কিং ডগ সেলডম বাইটস। একটি কথা বলা হয়ে থাকে যে কি, যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডাকে সেই কুকুরগুলো হচ্ছে কি কামড়ায় না সহজে। ঠিক আছে, এই যে বার্কিং ডগ সেলডম বাইটস, এই দেখো সেন্টেন্সের শুরুতে আইএনজি যুক্ত হতে পারে। তবে তোমাদের পরীক্ষায় এটা দিয়ে বেশি প্রশ্ন আসে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো 2 নম্বরটা, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কোথায় কোথায় আইএনজি যুক্ত হয় ভাই, প্রিপোজিশনের পরে। আমরা একটু আগে বলেছিলাম যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা অন্য যে কোনো প্রিপোজিশন থাকবে সেগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আমরা লিখতে পারি উই ওয়েন্ট
টু স্কুল ফর, এই যে এরপরে কি আছে ভাই, একটা গ্যাপ আছে, আমি এইভাবে তোমাদের দিয়ে দিলাম, উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম ফর ড্যাশ। তাহলে আমি যদি বলি লার্ন, এরপর যদি আমি দিই হচ্ছে লার্নিং, আমি যদি দেখি টু লার্ন, তাহলে কোনটি হবে দেখো ভাই, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। উই ওয়েন্ট টু স্কুল ফর, এই ফর একটা প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে তুমি শুধু লার্ন বসালে হবে না, দিতে হবে লার্নিং। কোনটি দিবা ভাই, লার্নিং বসাতে হবে আমাদেরকে। তোমরা বুঝতে পারছো কিনা, এটি বুঝতে পারছো কিনা, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে শুধুমাত্র টু ছাড়া, টু ছাড়া, বুঝতে পারছো? এই যে তোমাদেরকে এখানে উদাহরণটা দেখানো হয়েছে, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তবে আমি ব্র্যাকেটের ভিতরে লিখে দেই উইদাউট টু, ওকে, উইদাউট টু অর্থাৎ টু ছাড়া যদি কোনো প্রিপজিশন থাকে, ওই প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে তোমাদের সেন্টেন্সে আসলে পারবা না, অবশ্যই পারবা। এরপর উইদাউট থাকে, ওয়াইল যদি থাকে সেন্টেন্সে, ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আমরা যদি লিখি ডু নট মেক আ নয়েজ, ডু নট মেক আ নয়েজ ওয়াইল, ঠিক আছে, ওয়াইল লিখে দিলাম। এরপরে তোমার কি করলো, পরীক্ষার খাতায় তারা এভাবে গ্যাপ দিয়ে দিল। এখন তুমি কি করবা, make a noise while, আমি লিখে দিলাম your father is dash, এরপরে কি দিবা তুমি, কি বসানো যেতে পারে বলো, স্লিপিং, স্লিপ, স্লেপ্ট, স্লিপস, কোনটি বসানো যেতে পারে, স্লিপ, স্লিপস, স্লেপ্ট, কোনটি বসানো যেতে পারে বলো, ওকে। ওয়াইল, মেইনলি ওয়াইলটাকে হচ্ছে তুমি প্রিপজিশন হিসেবে ব্যবহার যখন করবে, প্রিপজিশন এটা হচ্ছে আমরা এখানে কানেক্টর হিসেবে ব্যবহার করেছি বা ক্লোজ মার্কার হিসেবে ব্যবহার করেছি। সরাসরি ওয়াইলের পরে যদি ভার্ব আসে তখন আমরা সেটাকে আইএনজি যুক্ত করে দেব কোন সেন্টেন্সের মধ্যে। এরপর দেখো পজেসিভ, পজেসিভের পরে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমাদের তোমাদেরকে আমরা প্র্যাকটিস দেখাবো। মাইশা জান্নাত কমেন্ট করেছেন স্লিপিং, ইমরান শেখ স্লিপিং, সাদাত হোসেন শিহাব কমেন্ট করেছেন স্লিপিং।
আমরা হচ্ছে একটি ক্লোজ মার্কার দিয়ে তোমাদেরকে উদাহরণ দেখিয়েছি। আমরা একটু ক্লিয়ার করে দেই। এটা ওয়াইল দিয়ে যখন আমাদের সেন্টেন্স আসছে, আমরা ধরো সেন্টেন্সে ওয়াইল দিয়ে শুরু হইলো, হ্যাঁ, এরপরে কি দিল তারা, এভাবে আমাদেরকে গ্যাপ তৈরি করে দিল। এরপরে ব্র্যাকেটের মধ্যে আমাদের কি দিয়ে দিল, তোমাদেরকে একটি ওয়ার্ড অবশ্যই দিয়ে দিবে তারা। ধরো আমরা এভাবে দিয়ে দিলাম ড্যাশ in the garden a snake bites her. দেখো এই ওয়াইল দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, ঠিক আছে, ওয়াইল দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে। স্যার কমেন্ট দেখেন না কেন? হ্যাঁ, ফারজানা বিনতে ওমর স্লিপিং লিখেছো, সবার কমেন্ট দেখেছি, তোমাদের সবার জন্য শুভকামনা, সবার কমেন্ট দেখেছি। আশা করি তোমরা এখানে বোঝো। এরপরে আমরা যখন প্র্যাকটিস করব বোর্ড কোশ্চেন দেখে, তখন সেটি তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো ওয়াইল দ্বারা আমরা সেন্টেন্স শুরু করেছি, এরপরে যদি ভার্ব থাকে সেটি কি হবে ভাই? ওয়াইল, এটিকে আমরা কি করে দেব? আইএনজি করে দেব। তাহলে ওয়াক হয়ে যাবে ওয়াকিং। বুঝতে পারছো? ওয়াক হয়ে যাবে ওয়াকিং। এই যে যদি আমরা এটি এখানে সরিয়ে দেই, কারণ এটি হচ্ছে ক্লোজ হিসেবে ব্যবহার করেছি। এবার দেখো, আশা করি তোমরা এভাবে বুঝতে পারবে। আমরা যদি বলি যে এভাবে হতে পারে শুরুতে, যে কি উইদাউট রিডিং, সরি আমরা এটাকে গ্যাপ রেখে দেই, যেহেতু তোমাদের পরীক্ষায় গ্যাপ থাকবে, ঠিক আছে। এটি খুব ইম্পর্টেন্ট, এটি তোমাদের পরীক্ষায় আসতে পারে, এজন্য এটি আবার দেখাচ্ছি। উইদাউট রিড এ স্টুডেন্ট ক্যান নট পাস, যে পড়া ছাড়া একজন স্টুডেন্ট পাস করতে পারে না। তাহলে উইদাউট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে এরপরে যে ভার্বটি আসবে সেটি কি হবে ভাই বলো তো? রিড হয়ে যাবে রিডিং। কি সহজ না? সহজ না? দেখো ক্লিয়ার না? দেখো এটি খুব ইন্টারেস্টিং এবং হচ্ছে অনেক। দেখো ওয়াইল দ্বারা যদি শুরু হয় এবং উইদাউট দ্বারা যদি শুরু হয়, তাহলে সেটি কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। রিডটা তখন রিডিং হয়ে যাবে, ওয়াকটা তখন ওয়াকিং হয়ে যাবে। জাস্ট অন্য যে কোনো ওয়ার্ড থাকতে পারে, সেগুলো আইএনজি যুক্ত হয়ে যাবে। এরপরে আমরা বলেছিলাম যে পজিটিভ কেস যে থাকে, পজিটিভ কেস, এরপরে ভার্বের যদি কোনো ফর্ম আসে সেগুলো হচ্ছে আইএনজি যুক্ত হয়। ভার্বের যদি কোনো ফর্ম আসে সেগুলো আইএনজি যুক্ত হয়। কিভাবে? যে হি, আমরা একটি সেন্টেন্স দেখাই, পজিটিভটা কি ভাই? পজিটিভটা কি আমরা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, পজিটিভ দ্বারা আমরা কি বুঝি? দেখো পজিটিভ গুলো হচ্ছে কি? দেখো আমরা বলেছিলাম যে আমরা জানি আই, মি, মাই প্রোনাউন যেগুলো আমরা ব্যবহার করে থাকি, আই, মি, মাই, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ। তোমরা কখনো নাম শুনে থাকবে আশা করি, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ। আই হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট, মাই হলো পজেসিভ। তাহলে আমরা এভাবে লিখে দিতে পারি তোমাদের এখানে পজেসিভ কেসগুলো। যেমন আমি তোমাদেরকে আরেকটু সহজভাবে, আরেকটু দারুণভাবে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। সেগুলো হচ্ছে এই দেখো, আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো তোমরা খেয়াল করো,